KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিনের স্পেশাল এপিসোড এবং সেখানে রয়েছে পাওয়ার্ড বাই এসএনইউ এবং কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। শুরুতে এটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি। সেটা হচ্ছে যে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কোচ থেকে ইস্তফা চন্দ্রকান্ত পণ্ডিতের এবং কার্যত বলা যেতে পারে সরিয়ে দেওয়া হলো। এই নিয়ে আমরা আলোচনায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, চন্দ্রকান্ত পণ্ডিতের ইস্তফা সরিয়ে দেওয়া হলো কি? ইস্তফা আবার কি সরিয়ে দেওয়া হয়েছে? ইস্তফার কি আছে? সরিয়ে দেওয়া, চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে মেন্টর আছেন ডোয়েন ব্রাভো। আমার ধারণা ডোয়েন ব্রাভোকেও খুব কিছুদিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে। এবার আমরা অনেকে ভেবেছিলাম যে হয়তো রবি শাস্ত্রীকে কোচ হিসেবে তারা অ্যাপ্রোচ করবেন, কিন্তু রবি শাস্ত্রী করে অ্যাপ্রোচ করবেন না। তার কারণ হচ্ছে যে রবি শাস্ত্রী যদি চলে আসেন, রবি শাস্ত্রীর মতো করে পুরোটা করতে চাইবেন, সেটা আমার মনে হয় না যিনি সিইও আছেন ভেঙ্কি মাইসোর তিনি মেনে নেবেন বলে। তাই আমার খবর ইয়ন মর্গান, যিনি এর আগে কেকেআরের ক্যাপ্টেন্সি করেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক 2019-এ, আমার খবর ইয়ন মর্গানের সঙ্গে কেকেআরের আলোচনা চলছে। যদি ইয়ন মর্গান নাও হন, কোনো বিদেশি নাম হবে, দেশি কোনো কোচকে হয়তো কেকেআর করবে না। এখন অবধি তাই পরিস্থিতি। আচ্ছা, তো ইয়ন মর্গান মানে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে তুলেছিলেন অধিনায়ক হিসাবে, এবং তিনি যদি কলকাতার কোচ হয়ে আসেন তাহলে সে হবেন কিনা আদৌ সেটা দেখতে হবে। তবে গৌতমদার কাছে যা খবর, সেই খবরে হয়তো শিলমোহর খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এই নিয়ে আমরা আলোচনা অবশ্যই থাকবো। তবে সবচেয়ে আলোচিত বিষয় আজকে কেকেআরের পর এবং সবচেয়ে আলোচিত বিষয় ওভালে হটটক গম্ভীরের সঙ্গে গ্রাউন্ড স্টাফদের, ওভাল স্টাফদের, এবং ওভালের যারা গ্রাউন্ড স্টাফ রয়েছে তারা বলেছেন অভিযোগ করবেন, এবং গৌতম গম্ভীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেখানে খুশি অভিযোগ করুন, আমাকে কি করতে হবে শেখাবেন না, আঙুল উঁচিয়ে এইভাবে কথা বলেছেন। অর্থাৎ মাত্র দুদিন বাকি ওভাল টেস্ট, পঞ্চম টেস্ট, তার আগে এই রকম একটা সিচুয়েশন ওভালে। কি বলবেন গৌতম দা? এরকম কোনো ঘটনা আমি তো মনে করতে পারছি না। এরকম রক্ষীদের সঙ্গে, মানে স্পেশালি গ্রাউন্ডটা যারা বিয়ে করেন তাদের সঙ্গে অনেক সময়ই গণ্ডগোল হয়। কলকাতায় সুজন মুখার্জির সঙ্গে তো নিয়মিত কিছু না কিছু হয়ে থাকে, কিন্তু গ্রাউন্ড স্টাফের সঙ্গে এরম উত্তেজিত বাদানুবাদ, এবং সেটা ক্যামেরা এইভাবে ক্যাপচার্ড হচ্ছে, এবং এত জোরে গৌতম গম্ভীর বলেছেন যে ফেন্সিংয়ের বাইরে যে সাংবাদিকরা বসেছিলেন তারা শুনতে পেয়েছেন। আসলে ওভাল মাঠে তুমি ফেন্সিংয়ের ধার থেকে একটা জায়গা আছে যেখানে সাংবাদিকরা যাতায়াত করতে পারেন, এবং তারা যাতায়াত করেও থাকেন। অন্য মাঠগুলোর তুলনায় ওভাল অনেক বেশি ফ্লেক্সিবল, ওই সাইডে তারা থাকেন। এবার ওই মাঝখান থেকে এত জোরে চিৎকার চেঁচামেচি হয়েছে যে ফেন্সিংয়ের ধারে দাঁড়ানো সাংবাদিকরা অবধি সেটা জানতে পেরেছেন। আমি মনে করতে পারছি না কখনো, অনেক সময় এরম হয়েছে যে কলকাতাতেই, আমি জানি একবার বোধহয় 2000 কবে হবে, 2008 থেকে 2010-11-র মধ্যে সাউথ আফ্রিকা খেলতে এসেছিল মহেন্দ্র সিং ধোনি, কারুর মাধ্যমে প্রবীর মুখার্জি তখন ইন্ডিয়ান্সে উইকেট তৈরি করতেন, তাকে বলেন যে উইকেটটা এরকম সবুজ থাকবে, সাউথ আফ্রিকার সঙ্গে খেলা বোঝা সবুজ থাকবে, সবুজই থাকবে। তখন আরেকজনকেও বলতে যান, তখন তিনি চেঞ্জ করেননি। বাধ্য হয়ে জগমোহন ডালমিয়াকে সচিন টেন্ডুলকার ফোন করেন, সেখান থেকে খবর যায়, খবর গিয়ে তারপরে উইকেট বদলানো হয়। কিন্তু আরেকবার হয়েছিল যেবার সৌরভ গাঙ্গুলি টিমে ছিলেন না, রাহুল দ্রাবিড়, গ্রেগ চ্যাপেল কোচ, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন কলকাতায়। তোমার নিশ্চয়ই মনে থাকবে যে কলকাতা সাউথ আফ্রিকার হয়ে কলকাতা আওয়াজ তুলেছিল গাঙ্গুলি টিমে ছিলেন না বলে। সেই ম্যাচেও একটা বাদানুবাদ হয়েছিল উইকেট নিয়ে, কিন্তু এই উইকেটের ধারে যাতায়াত নিয়ে এই পর্যায়ের উত্তেজিত বাদানুবাদ আমি মনে করতে পারছি না। একটা দেখেছিলাম 86-87-তে পাকিস্তান টিমকে জয়পুরে ম্যাচ খেলতে বাধ্য করা হচ্ছিল। রুংতা ছিলেন তখন জয়পুরের সর্বেসর্বা, তিনি বলছিলেন উইকেট ভালো আছে, যেই তিনি সাংবাদিকদের বলে বুঝিয়ে চলে গেলেন, ইমরান খান মাঠে ঢুকে পড়ছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন, এই দেখুন উইকেট কত খারাপ আছে। এবং এটা প্রায় রিলে রেসের মতো চলছিল। একবার রুংতা এসে বোঝান উইকেট কত ভালো, একটু পরে ইমরান এসে বোঝান উইকেট কত খারাপ। একই সাংবাদিকরা প্রায় ওই যেরকম ট্যুর করে, ট্রাভেল এজেন্সিগুলো ট্যুরে নিয়ে যায়, প্রায় সেরকম আমরা কন্ট্রাক্টেড ট্যুরে গিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেখানেও ইমরান বনাম রুংতা উত্তেজিত বাদানুবাদ গালাগাল কখনো হয়নি। এই প্রথম বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো। এমনিতেই ওভাল ম্যাচের আগে উত্তাপ চড়ে আছে, তার আগে এটা কি বলবো,
শুরুতেই এটা বোধহয় একটা প্রোমো হয়ে গেল ম্যাচের। একদমই তাই, ম্যাচের প্রোমো হয়ে গেল। তবে এইরকম ঘটনা সত্যি গৌতমদা যেমনটা বললেন যে কবে লাস্ট দেখা গিয়েছে সেটাই এখন মনে করা যাচ্ছে না। তবে অবশ্যই এই আলোচনা থাকবেই, চলতেই থাকবে। এখন একটা সময় হয়ে গেছে ছোট্ট বিরতির, ফিরে আসছি, কোথাও যাবেন না, একটা ছোট্ট ব্রেক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিনে, এবং ওভাল নিয়ে যে আলোচনা হচ্ছে তার মাঝখানে একটা শব্দই 3 বার বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে উত্তেজনা, উত্তেজনা এবং উত্তেজনা। এক কথায় বলা যেতে পারে আর মাত্র 2 দিন তার আগে প্রবল উত্তেজনা। একদিকে শীতাংশু কোটাক টিম নিয়ে আলাদাভাবে প্র্যাকটিস করছেন, আঙুল উঁচিয়ে গৌতম গম্ভীর গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে কথা বলছেন, অভিযোগ পাল্টা অভিযোগ, এই নিয়ে পুরো উত্তপ্ত বলা যেতে পারে 2 দিন আগে। গৌতম দা, কিভাবে দেখছেন এই রকম মহল? আগেও আপনি আলোচনা করেছেন যে এই পরিস্থিতিতে 2 দিন মাত্র বাকি, কি বলবেন, কি এক্সপ্লেনেশন দেবেন? আমি কোচের জাস্ট গ্রাউন্ডসম্যানের চিফ গ্রাউন্ডসম্যানের নামটা দেখছিলাম, লি ফর্টিজ, বেশ বিশালকায় চেহারা, হিন্দি সিনেমা ভিলেন হতে পারেন। হ্যাঁ, তিনি গৌতম গম্ভীরের কাছে আপাতত ভিলেন। কিন্তু আমি একই সঙ্গে একটা কথা বলবো, যে কোনো কিউরেটাররা তাদের যে জায়গাটা সেটা সম্পর্কে তারা প্রায় বাঞ্ছারামের বাগানে যেরকম বাগানের প্রতি বাঞ্ছার যেরকম একটা থাকে, মমত্ব থাকে, সেরকমই থাকে। সো আমি একটা কথা বলবো যে এই ঘটনাটা কেন অ্যাকচুয়ালি ঘটেছে সেটা বলা খুব মুশকিল। আমি লন্ডনে 2-3 জনকে ফোন করেছিলাম, কারুর বক্তব্য হচ্ছে একজনের মানে এই ঘটনাটা অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর সবসময় দেখবে ওপিনিয়ন পোলারাইজ করে দেন। গৌতম গম্ভীরের কাছে কোনো শর্ট মাজা রাস্তা বলে কিছু নেই। গৌতম গম্ভীরের কাছে হয় তুমি এই ফুটে নইলে ওই ফুটে। আর গৌতম গম্ভীরকে ঘিরে ওপিনিয়নটাও তাই, কেউ বলবে দারুণ ভালো, কেউ বলবে খুব খারাপ, মাঝামাঝি কিছু নেই, তুমি অগ্রাহ্য করতে পারবে। এই ঘটনাটাও গৌতম গম্ভীরের এই অ্যাকশনটা হ্যাজ পোলারাইজড ওপিনিয়ন্স অ্যাক্রস দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড। ভারতীয় সাংবাদিকদের মধ্যে কাউকে আমি জিজ্ঞেস করছিলাম, তারা বলছিলেন যে গৌতম গম্ভীরের তো দোষ আছেই, কারণ প্রথমত তুমি গালাগাল করতে পারো না গ্রাউন্ডসম্যানকে, সেকেন্ডলি তুমি ওই স্কোয়াডটা গ্রাউন্ডসম্যানের জায়গা, উইকেটকে ঘিরে যে অঞ্চলটা, সেখানে তুমি দলবল নিয়ে যদি নড়াচড়া করো তাহলে তো সে তো বলবেই, তাতে এত রুক্ষ প্রতিবাদ করার কি দরকার আছে? সেটা হচ্ছে একটা এ। এবার বি বলছে যে দোষটা গৌতম গম্ভীরের নয়, দোষটা কিউরেটরের, কারণ ভারতীয় সাপোর্ট স্টাফরা আইস বক্স নিয়ে ওটার পাশ দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, এই সময় এই লোকটি রোলারের উপর বসেছিলেন, এই লোকটি লি ফর্টিজ, সে ওইখান থেকে কিছু কটূক্তি করে। সেটা ইউজুয়ালি ইংল্যান্ডে কটূক্তি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সাদা চামড়ার লোকরা যেগুলো বলে সেগুলো হচ্ছে বর্ণবৈষম্য জনিত, সেটা ছিল না। কিন্তু এটাও খুব একটা মধুর কিছু ছিল না। ঠিক ওইটা সাপোর্ট স্টাফরা শোনার পর তারা খুব রেগে যান। তারা গিয়ে গৌতম গম্ভীরকে কমপ্লেন করেন যে এরা আমরা আইস বক্স নিয়ে যাচ্ছি আর এই লোকটা বলছে যে এই জায়গাটা তুমি নষ্ট করে দিচ্ছ। এইবার গম্ভীর এসে বলেন যে তুমি কে, তুমি তো যেটা গ্রাউন্ডসম্যান, তুমি এটা বলার কে? কিন্তু গ্রাউন্ডসম্যানই তো গ্রাউন্ডের কথা বলবে, আর কে বলবে? গ্রাউন্ডসম্যান ছাড়া তো কেউ, বোর্ডের প্রেসিডেন্ট এসে তো গ্রাউন্ডের কথা, গ্রাউন্ড রক্ষণাবেক্ষণ তো গ্রাউন্ডসম্যানেরই। এবার দুতরফেরই হয়তো দোষ। প্রথমত রোলারের উপর বসে থেকে ওই কটূক্তি করাটা অনুচিত, তুমি করতে পারো না সাপোর্ট স্টাফকে। যেটা প্রেস কনফারেন্সে এসে শীতাংশু পাঠক, ভারতীয় ব্যাটিং দলের কোচ, তিনি একদম কাছে ছিলেন এবং তিনি দুজনকে অ্যাকচুয়ালি সরিয়ে নিয়ে যান। মানে বলে না একজন রাষ্ট্রপুঞ্জ হয়ে যায়, দুজনকে নিয়ে যায়। আজকে রাষ্ট্রপুঞ্জ হচ্ছেন শীতাংশু কোটাক। তিনি বলেছেন যে দেখো উইকেটটা তো প্রথমত অ্যান্টিক নয় যে হাত দিলে উইকেট ঝুলে পড়ে যাবে, হাত দেবেন না আমার বাড়িতে একটা অ্যান্টিক আছে, সেরকম তো নয়। এক, দুই হচ্ছে আমরাও তো ইন্টারন্যাশনাল একটা টিমের অংশ, আমাদের তো এই জ্ঞান বুদ্ধি আছে যে কিসে উইকেট খারাপ হতে পারে, কোন স্টাডে উইকেট খারাপ হতে পারে, কোনটাতে উইকেট ভালো হতে পারে। তো তোমায় তো বুঝতে হবে যে তুমি তো স্কুল ছাত্রদের নিয়ে ডিল করছো না, তুমি তো ডিল করছো টপ কোয়ালিটি প্রফেশনাল নিয়ে, যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। যে তোমার স্টেটমেন্টে বা তোমার ভাবভঙ্গিতেও সেই সম্মানটা কোথাও থাকা উচিত। যেটা হয়েছে একটা হিটেড আর্গুমেন্ট হয়ে গেছে মুহূর্তের ইয়েতে, এবং এটা এত বড় হয়ে গেছে, আমার তো মনে হয় কালকে সকালে সমস্ত লন্ডন ট্যাবলয়েডগুলো এটা নিয়েই থাকবে, এটা নিয়ে থাকবে। এবং আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান মিডিয়াও বোধহয় ছেড়ে কথা বলবে না। এরকম যেভাবে স্টোকসের ক্যাপ্টেন্সি নিয়ে কথা হয়েছিল, 0-2 থেকে তারপরে পুরো ম্যাচটা ড্র হয়ে যাওয়া, তিনটে সেঞ্চুরি, আমার মনে হয় গ্রাউন্ড স্টাফরা যারা রয়েছেন তারাও যথেষ্ট ঘেঁটে রয়েছেন এবং হিটেড রয়েছেন, সেই কারণেই বোধহয় এরকম হতে চলেছে। তবে এই আলোচনা অবশ্যই চলবে। ইন্টারেস্টিং হতো তুমি যদি সুজন মুখার্জিকে ফোন করে জিজ্ঞেস করতে যে সুজনদা আপনি এটাতে কোন দিকে,
তাহলে খুব ইন্টারেস্টিং। শোয়ের শেষে একবার জিজ্ঞেস করার ইচ্ছা রয়েছে, যদি কালকে উত্তরটা পাওয়া যায় তাহলে সুজনদার কাছ থেকে জানতে পারবো যে তিনি কি বলতে চাইছিলেন। তো এই আলোচনা চলবে অবশ্যই। এই হিটেড যে বিষয়টা, উত্তেজনতা ছড়িয়ে পড়েছে এবং লাস্ট ম্যাচ ভারত চাইবে ড্র করতে এবং ইংল্যান্ড চাইবে যে সিরিজটা পুরোপুরিভাবে পকেটে পড়তে, তো সেই দিক থেকে বলা যেতে পারে একদম কাঁটে কি টাক্কার হতে চলেছে এবং এই আলোচনা তো অবশ্যই চলবে। তবে আরেকটা বিষয় গৌতমদার কাছ থেকে অবশ্যই জানতে চাইবো, বুমরা কি খেলবেন? তারপরে প্রশ্নে আসবো। তারপর দেখো, বুমরার ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বলছে সবাই সুস্থ, বুমরাও সুস্থ। আমার মনে হয় এটা হয়তো লাস্ট অব্দি ডাইভালজ করা হবে না। কিন্তু বুমরার আগের ম্যাচে আমরা যে অবস্থা দেখেছি, তাতে বুমরাকে যদি খেলানো হয়, জোর করে খেলানো হবে। আমার মনে হয় বুমরা খেলবেন কি না সেটা নির্ভর করবে ওভালের হয়তো উইকেটের চরিত্রের উপর। কারণ ওভালে ট্র্যাডিশনালি ব্যাটিং উইকেট, সেই উইকেটে বুমরাকে হয়তো ভারত নাও খেলাতে পারে। আজকে আর্শদীপ সিংও বল করেছেন, কিন্তু আর্শদীপ সিং সুস্থ হয়ে গেছেন, আকাশদীপ সুস্থ হয়ে গেছেন। আমার কোথাও মনে হয় ভারত ফিট বোলারকে খেলাবে। বুমরা যদি ফিট না থাকেন, ভারত জোর করে খেলাবে না। কোথাও কি তিনজন বোলারের নাম উঠে আসছে, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং আর্শদীপ সিং, সম্ভাবনা আছে? নিশ্চয়ই, আমার তো মনে হয় সম্ভাবনা আছে এই তিনজন বোলারকে খেলানো। চাইবো কুলদীপ যাদবকে, সেই আলোচনা আমরা ব্রেকের পরে আসি। ঠিক আছে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। আপনারা কোথাও যাবেন না, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির। ফিরে এলাম বিরতির পর। আমাদের ওভাল নিয়ে আলোচনা যেমন চলছে সেরকমটা তো চলবেই। তবে এই যে আলোচনা, গৌতম দাকে তো একদমই ওভাল থেকে বের করা যাবে না গৌতম দাকে, কারণ গৌতম দা এই যে হিটেড পর্যায়ে চলে এসছে, পিচের চরিত্র কেমন হতে পারে বলে মনে হচ্ছে? যারা প্রাক্তনী রয়েছে তারা কি বলবেন এই ওভারঅল সিচুয়েশনটাতে? আপনার কি মনে হয়? ওভাল যদি সবুজ ঘাস আরও বেশি করে কিউরেটে রেখে দেন গম্ভীরের পরে, আমি আশ্চর্য হব না। কিন্তু ইংল্যান্ড ব্যাটসম্যানরা জরুর বাদে সবাই যে দারুণ ব্যাটিং করছেন তা নয়। বেন স্টোকস, আমরা খালি বলছি বুমরার কথা, বেন স্টোকসের ইঞ্জুরিটা কি অবস্থা আছে সেটাও কিন্তু দেখতে হবে, ওটাও খুব ইম্পর্টেন্ট। এরম না হয় যে বুমরাও খেললেন না, বেন স্টোকসও খেললেন না, তাহলে কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপারটা যাবে। এমনিতে ওভাল মাঠটা ইংল্যান্ডের, তোমার দেখলে মাঠটা দেখলে মনে হবে যে তুমি হঠাৎ করে, তুমি যদি লর্ডস দেখো তারপরে ওভালে যাও, তোমার মনে হবে হঠাৎ করে তুমি প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্বে এসে গেছো। হ্যাঁ, মাঠের পিছনে একটা কারখানা, সেখান থেকে ধোঁয়া ওঠে। টেমসের নিচের দিকে ওটা হচ্ছে দক্ষিণ লন্ডন, আর ওপরেরটা উত্তর লন্ডন হচ্ছে অভিজাতদের জায়গা। ওভালটা যেন একটা লন্ডনের মধ্যে থেকেও কোথাও যেন কৃষ্ণাঙ্গদের এলাকা, কোথাও যেন এশীয়দের এলাকা। মানে ব্রিটেনের যে অ্যারিস্টোক্রেসি, ব্রিটেনের যে সফিস্টিকেশনটা লন্ডনের, সেটা ঠিক ওভালের কাছাকাছি অঞ্চলে নেই। এবং আমার সবচেয়ে ওই মাঠটা অন্যতম ফেভারিট অন্য কারণে, কারণ ও একমাত্র ওভাল মাঠেই ওই ঠিক টিউব স্টেশনের বাইরে, টিউব স্টেশন থেকে মাঠটা মানে একদম কাছে, পোদ্দার কোট থেকে লালবাজার যতটা কাছে ততটাই কাছে। ওইখানে একটা জুতো সারাইয়ের দোকান আছে। তুমি লন্ডনে এমনিতে জুতো সারাইয়ের দোকান কোথাও পাবে না, লোকে বললো একটা জুতো কিনে ফেলুন। এবার ওভাল শেষ দিকে হলে কি হয়, তুমি পুরো ট্যুরটা ওই একটা বা দুটো জুতো পরেই তো চালাতে হয়, ওই জুতো শুকতলা প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থায়। ওভালের ওখানে এসে তুমি সারিয়ে নিতে পারো। সাংবাদিকদের দিয়ে খুব, আমি তো শিওর যে কিছু সাংবাদিক এই এত লম্বা সিরিজ কভার করছেন, 1-1.5 মাস আছেন, জুতোর উপর তো প্রচুর চাপ পড়েই। আর তুমি বিদেশে ওয়েটের কারণে তুমি তো এমন নয় 3টে জুতো নিয়ে চলে যাবে। আর ইউজুয়ালি খুব ভালো জুতো নিয়ে বিদেশ সফরে কেউ যায় না, কারণ ভালো জুতো নিয়ে যদি তুমি বিদেশ সফরে যাও, ওই অতটা হাঁটার পক্ষে সেগুলো উপযুক্ত না। তুমি একটু যে জুতোটা ইউজড হয়েছে সেটাই নিয়ে যাবে, শুধু কেটস নিয়ে বা শুধু স্নিকার্স নিয়ে যাবে না। কারণ অনেক সময় অনেক পার্টি হয়, যে পার্টিগুলোতে তোমার স্নিকার্স পরে ঢুকতে দেবে না, তাই তোমাকে একটা চামড়ার জুতো নিতে হবে। তো ওই দোকানটা অনেক সময় এইসব চামড়া টামড়া হলে ওটা সারিয়ে দেয়। আচ্ছা, সো ওভালের মধ্যে একটা কোথাও ওভালের বাতাবরণে একটা উপমহাদেশীয় বাতাবরণ আছে, এবং ওখানেই ওভালে খুব কাছে একজন বিখ্যাত মানে ইন্টেলেকচুয়াল থাকতেন, ওয়েস্ট ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল, তার নাম হচ্ছে সিএলআর জেমস, যিনি মারা যান 1989-তে। তিনি একটা বিখ্যাত বই লিখেছিলেন বিয়ন্ড এ বাউন্ডারি। তাতে একটা লাইন আছে, উনি মার্কসিস্ট ইন্টেলেকচুয়াল, যে হোয়াট ডু দে নো অফ ক্রিকেট হু অনলি ক্রিকেট নো। আচ্ছা, মানে তারা ক্রিকেটের কি বোঝে যারা শুধুই ক্রিকেট বোঝে, মানে যারা শুধুই স্কোর কার্ড বোঝে। ক্রিকেটের আরও মহত্ব আছে। তা আমি বলবো তারা ওভালের কি বোঝে যারা শুধুই ওভাল বোঝে, শুধুই স্কোর কার্ড। ওভাল একটা, এই লাইনটা দিয়ে আজকে আমাদের শোয়ের থাম্বনেলটা হবে গৌতম দা। তবে এই যে আপনি অন্য ওভালের গল্প বলছেন, এই গল্প থেকে তো মানে সরে যাওয়া অসম্ভব না। জুতো সেলাইয়ের গল্প বললেন, এবার খুব লোভ হচ্ছে
খাবারের গল্পটা যদি বলেন, ওভালের খাবার দাবার কিরকম যদি একটু বলেন। খাবার দাবার খুব ভালো, খাবার দাবার বিভিন্ন রকম স্টল হয়, আর ওটা ভারতীয়রা আমার মনে হয় ওভাল টোভাল অঞ্চলে অনেক বেশি কি বলবো, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। লজটা এখনো না একটু, লজ মানে তোমার মনে হয় টাইটা পরে নি, জুতোটা পলিশ করে নি, ওই ধরনের। আর ওভাল হচ্ছে মানে আমাদের রিল্যাক্স করো, যদিও সাহেব শুভরা থাকেন, কিন্তু ওভালে সবচেয়ে বেশি ইংল্যান্ডে ক্রিকেটীয় কীর্তি তৈরি হয়েছে ওভালে। লর্ডস হচ্ছে কি বলবো, লর্ডস হচ্ছে ক্রিকেটের একটা দক্ষিণেশ্বর বা বেলুর মঠ, কিন্তু ময়দান হচ্ছে ওভাল। ব্র্যাডম্যানের লাস্ট ইনিংস এখানে, হাটনের 364 এখানে, গাভাস্কারের 221 এখানে, চন্দ্রশেখরের ওভালে জেতানো এখানে, এবং অ্যাশেজ সিরিজের জন্ম এখানে, ডব্লিউজি গ্রেসের বিদায়ী টেস্ট ম্যাচ এখানে, অনেক কিছু ওভালে ঘটেছে। যে ওভাল মাঠটা একটা ঐতিহাসিক মনুমেন্ট। লর্ডস কিন্তু অন্য কারণে ইতিহাস, এটা কিন্তু সমস্ত কীর্তি অদ্ভুতভাবে, এটা হয়তো শ্রমিকের মাঠ, ওটা হয়তো অভিজাতর মাঠ, কিন্তু এমন ক্রিকেট ঈশ্বরের এমন একটা মর্জি যে শ্রমিকের মাঠেই সবচেয়ে বেশি কীর্তি তৈরি হচ্ছে, মানে ঢেলে ঢেলে দিয়ে দিয়েছে ক্রিকেটের যা যা হওয়ার কথা। তবে বিরাট কোহলি এখানে কিন্তু টেস্ট ম্যাচ জিতেছিলেন, শুভমান গিল সেই কীর্তি গড়তে পারেন কিনা সেদিকে অবশ্যই থাকবে। তবে গৌতমদা যেভাবে আমাদের ওভালের গল্প শোনাচ্ছেন, আমার মনে হয় না যে এই গল্পটা এখানে শেষ হওয়াটা দরকার। আরও একটু জানতে ইচ্ছা করছে যে ওভালে আপনি বললেন খাবার দাবারের কথা বললেন, জুতো সেলাইয়ের কথা বললেন, এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ নিয়ে বাঙালির একটা খুব অনেক প্রবাদ পরিচিত রয়েছে এখানে। তো এইখানে ঘোরার জায়গাটা কোথায় রয়েছে? ঘোরার জায়গাটা একটা সস্তার দোকান আছে যেখানে তুমি ছাতাও কিনতে পাবে কম টাকায়। তুমি যদি একেবারে লন্ডনে, উত্তর লন্ডনের দিকে চলে যাও, সেখানে জিনিসপত্র একটু বেশি এক্সপেন্সিভ। আজকে এখনকার দিনে তাও একটু দাম কমেছে, কারণ সারা বছর ভারতীয়রা এশিয়ারা ট্রাভেল করেন। আমি 80-র দশকের ইংল্যান্ডের কথা বলছি, যেখানে ছাতা কিনতে হলে, জুতো সারাই করতে হলে ওভালের কাছে ছোট ছোট দোকানগুলোতে যেতে হতো, এবং ওখানে গিয়ে মনে হতো যে যাক একটা সেফ ফিল করছি। সো ওভালটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য ওরম একটা মুক্তাঞ্চল। আশা করা যায় এই টেস্টে ব্যাটসম্যানরা অনেক রান করবেন। এই পার্টিকুলার ব্রেকের পর যে পোর্শনটা রয়েছে, এটা আলাদা করে আপনাদের জন্য তুলে দেওয়া হবে যে অন্য ওভালের গল্প বলে, অবশ্যই আপনারা দেখবেন। তবে এই গল্প চলতেই থাকবে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমাদের ওভাল নিয়ে আলোচনা তো আপনারা শুনলেন, তবে আজকে ভুলে গেলে হবে না। আজকে কিন্তু 29শে জুলাই, অর্থাৎ মোহনবাগান দিবস, এবং মোহনবাগান দিবস নিয়ে আলোচনা হবে না এটা হতেই পারে না। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকে 29শে জুলাই মোহনবাগান দিবস, বিশাল মোহনবাগান ডে, অবভিয়াসলি বিশাল তাৎপর্য রয়েছে। তো আজকে যখন আমি অফিসে আসছি তখন দেখলাম নেতাজি ইন্ডোরে এবার মোহনবাগান ডে হলো, এবং এখনও বোধহয় ইমন গান গাইছেন আমরা যখন প্রোগ্রামটা শেষ দিকে, এবং সেখানে অন্যবার মোহনবাগান মাঠে হয়, এবার আরও বড় করে নেতাজি ইন্ডোরে হলো। ওই ইন্ডোরে আকাশবাণীর সামনে থেকে যা জল, সেই জলে মানে তোমার প্যান্টটা পুরো হাঁটু অবধি তুলতে হবে, নইলে তোমার জুতো তো হাতে নিতেই হবে। ওই বৃষ্টি দুর্যোগের মধ্যে মোহনবাগান সাপোর্টাররা দলে দলে গেছেন, হয়তো যে সংখ্যায় যেতেন তার চেয়ে কম, কিন্তু প্রচুর লোক গেছেন। এবং মোহনবাগান সাপোর্টাররা এটা ঘিরে বোধহয় নতুন শপথ নিলেন, কারণ লিগে হয়তো আমরা দেখেছি যে টিম হেরে গেছে, সেই টিম ছিল না। ডুরান্ডে কিন্তু ফুল টিম খেলবে, এরপর আইএসএল আছে। কাজে আমার মনে হয় আজকে মোহনবাগান ডে থেকে মোহনবাগান সমর্থকরা এবং টিম হয়তো নতুন শপথ নিল। আমাদের তো ওখানে প্রতিনিধি ছিলেন, একদম স্বপনদা ছিলেন, স্বপন পাল। স্বপনদা আমাদের ওখানে ছিলেন। স্বপনদাকে একবার টেলিফোনে ধরার চেষ্টা করবো। গৌতমদা, স্বপনদাকে আমরা পিসিআরকে বলবো, হ্যাঁ স্বপনদাকে ধরা গিয়েছে, আপনি কি কিছু প্রশ্ন করবেন স্বপনদাকে? স্বপন, এবারের অনুষ্ঠান বৃষ্টিতে হয়তো কিছুটা বিঘ্নিত হলো, কিরম হলো যদি একটু আমাদের দর্শকদের বলো। প্রথম একটা বিশেষ ব্যাপার হচ্ছে, দেখুন মোহনবাগান দিবস কিন্তু বরাবরই মোহনবাগান মাঠেই হয়ে এসছে, কিন্তু এবার একটা বিশেষ তাৎপর্য হচ্ছে এবার কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেটা প্রথমবার হচ্ছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে মোহনবাগান দিবস মোহনবাগানের কাছে একটা অন্যরকম বার্তা। আর একটা বার্তা হচ্ছে এবার হচ্ছে মোহনবাগান রত্ন যিনি পেলেন, তিনি হচ্ছে মোহনবাগান গত 6 দশকের যিনি মোহনবাগানকে লালিত পালিত করছেন, মোহনবাগানকে মোহনবাগানি বলে সারা বিশ্বে এশিয়াতে পরিচয় দিচ্ছেন, সেই টুট বসু আজকে মোহনবাগান রত্ন পেয়েছেন। সত্যি মোহনবাগান রত্ন পাওয়া, তার যে আবেগ, সেই আবেগে কিন্তু উনি কেঁদে দিয়েছেন আজকে মঞ্চে। এবং তার যে দুটি, তার মালিক দুটি, যে অঞ্জন মিশ্র নাম বারবার বলছিলেন তার স্ত্রী কথা বলবে। আজকে যখন মোহনবাগান রত্ন যখন টুটুদাকে দেওয়া হয়, সারা স্টেডিয়াম ইন্ডোর একদম
প্রথমে কর্তাতে ফেটে ওঠে টুটুদার নামে জয়ধ্বনি, কিন্তু টুটুদার সবসময় নিজের কথাটা বলতে ভালোবাসেন, সবসময় মোহনবাগান সমর্থকদের তাতেই গেছেন। আজকেও কিন্তু মোহনবাগানকে কিভাবে রক্ষা করতে হবে, মোহনবাগানকে আরো বিশ্ব পর্যায়ে কিভাবে তুলে আনতে হবে বারবার কিন্তু তা স্মরণ করে দিয়েছেন এবং তাদের দায়িত্ব করতে হবে। এবং বর্তমান যারা দায়িত্বে আছে, ক্লাব দায়িত্বে, যে সঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত যে নতুনভাবে আবার হাত ধরেছেন, যে নির্বাচনকে ঘিরে যে একটা দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি ছিল, সেই দূরত্ব ঘুটিয়ে হাত ধরেছে, তা উনি চিন্তা স্মরণ করে দিলেন। যেভাবে টুটু বসু এবং অঞ্জন মিত্র যেই জুটি ছিলেন, সেই জুটি কিন্তু উনি দেখতে চান এই দেবাশিস দত্ত এবং নিজের ছেলে সঞ্জয় বসুর হাত ধরে, এবং তাদের হাত ধরে মোহনবাগান আবার শ্রেষ্ঠত্ব গ্রহণ করবে। আজকে সবচেয়ে বড় ব্যাপার, আজকে কিন্তু মোহনবাগান দিবসের মঞ্চে একটা চাঁদের হাট ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে, অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে এবং ক্রীড়া জগতের এবং টলিউডের অনেক বিপল তারকারা উপস্থিত ছিলেন। একটা মোহনবাগান দিবসকে ঘিরে শুধু সমর্থকদের উৎসব না, একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান ছিল আজকে নেতাজি ইন্ডোরে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে গত জগৎকে শুরু হয়েছিল মোহনবাগান মাঠে হতো, বৃষ্টি বিঘ্নিত হতো, সমর্থকরা অনেকটা অসুবিধা হতো। আজকে কিন্তু নিশ্চিন্তে মাথার একটা ছাদ আছে, একটা আনন্দ করে তারা কিন্তু তাদের জাতীয় ক্লাবে এবং তাদের প্রিয় থ্যাংক ইউ সমন, থ্যাংক ইউ। একদমই দারুণভাবে স্বপনদা বললো যে কি পরিবেশটা ছিল ওখানে। এবং অ্যাকচুয়ালি টুটু বসু যে মোহনবাগান রত্ন পেলেন সেটা বললো যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ওটাই ছিল। টুটু বসু তিনি 90 থেকে মোহনবাগানের হাল ধরেছেন ধীরেন্দ্রের পরে, এবং মোহনবাগান তারপরে বিদেশি ফুটবলার নিয়ে আসেন, টাকা দিয়ে মোহনবাগান ক্লাবকে অনেক সময় রক্ষা করেছেন। মোহনবাগান একটা সময় প্রায় সেকেন্ড ডিভিশনে নেমে যাওয়ার উপক্রম হয়েছিল, তিনি বাঁচিয়েছেন। তো আজকের মোহনবাগান আজকের এই দিনটাতে টুটু বসুর পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের দিক থেকে আমরা আমাদের সহকর্মী দীর্ঘদিনের মানস চক্রবর্তী, তিনি এবং অরুণ সেনগুপ্ত দুজনেই প্রয়াত, দুজনেই বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন। যদিও আমি শুনলাম যে মানসের অ্যাওয়ার্ডটা নিতে পারেনি, তার পরিবার বোধহয় এখানে ছিলেন না। তো মোহনবাগান দিবস প্রত্যেক মোহনবাগানের কাছেই খুব একটা সিগনিফিকেন্ট এবং নতুন নেতাজি ইন্ডোরে গিয়ে স্বপন যেরম বললো তাতে খুব ভালোই হয়েছে। একদমই তাই, ভালোই হয়েছে। ময়দানের ভাষা বড়দা খাঁচা খাঁচা ভরা হুয়া থা। তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। গৌতমদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর গল্প শোনানোর জন্য। তবে আজকে এখানেই শেষ করছি, কোথাও যাবেন না। স্টেডিয়াম বুলেটিন কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর কলকাতা টিভি অবশ্যই দেখবেন রাত দিন এবং 7 দিন। আজকে এখানেই শেষ করছি, শুভরাত্রি।